স্বাগত এখন সকালে। পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছে আমি মশিউর অনিক। মিরপুর 1 থেকে 10 নম্বর আসতে হাইস্ট 10 থেকে 15 মিনিট লাগে জাম থাকলেও, আমরা এখানে 40 মিনিট লাগে আসলাম। একটা দুইটা করে স্টেশন অন হলেই সবার জন্য ভালো হয়। বিবেচনা করে অবশ্যই যত দ্রুত সম্ভব জনগণের জন্য এই মেট্রো রেলটা খুলে দেবে। আগের থেকে অ্যাডভান্স বলে দেয় 1 বছর সময় লাগবে। এই ধরনের নৈতিকতা বিবর্জিত এবং নিজের সেলফ এম্পাওয়ার্ড, আমি আমার প্রজেক্ট, আমি কেন ডিপেন্ডেন্ট হব? আমরা এর আগে করে ফেলবো, এটা তো আমরা ট্রায়াল দিচ্ছি, তো এদিকে এর আগে তো আগে করে ফেলবো। আমাদের মূলত সবগুলো কাজ ফাংশন রাখতে হবে, চলমান কাজ, কোনো কাজ বন্ধ না। প্রায় মাসখানেক বন্ধ থাকার পর আর কয়েকদিনের মধ্যেই চালু হচ্ছে মেট্রো রেল। আর এর আগে চালিয়ে দেখা হবে কিছুদিন পরীক্ষামূলকভাবে। তবে আপাতত বন্ধ থাকবে মিরপুর 10 ও কাজীপাড়া স্টেশন। এ নিয়ে এখন সকালে থাকছে বিস্তারিত। জাহাজ থেকে আসার মাল আনলোডিংও কম হয়েছে, ওই হিসাবে জাহাজও কয়েকটা রয়ে গেছে, আবার কন্টেনারও কিছু বেড়ে গেছে। ইম্পোর্টাররা তারা সাহস করে আগাতে পারে নাই কন্টেনার ডেলিভারি নিতে, যার কারণে ইয়ার্ডে একটা বড় ধরনের একটা কনজেশন তৈরি হয়েছে। এখন যেহেতু পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাচ্ছে আস্তে আস্তে, ইম্পোর্ট ডেলিভারিটাও কন্টিনিউয়াসলি আপনার বৃদ্ধি পাচ্ছে। ওয়েটিং জাহাজ একটু বৃদ্ধি পেয়েছে, তবে কন্টেনার ডেলিভারি যদি ফুল সুইং শুরু হয়, বাইরের অবস্থা যদি ভালো হয়, তাহলে এটা 5-7 দিনের মধ্যে আবার নর্মাল অবস্থায় চলে আসবে। চট্টগ্রাম বন্দরে পণ্য ওঠানামা পরিস্থিতির উন্নতি হলেও আটকে আছে 44,000 কন্টেনার। এতে ব্যাহত হচ্ছে পণ্য খালাস। তবে কর্তৃপক্ষের আশা, রেলপথে কন্টেনার পরিবহন শুরু হওয়ায় শিগগিরই জট কমে যাবে। এ নিয়েও এখন সকালে থাকছে বিস্তারিত। এক সপ্তাহের আগেই চালু হচ্ছে মেট্রো রেল। এ ব্যাপারে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব জানিয়েছেন, পুনরায় চালু করার আগেই 2-1 দিন পরীক্ষামূলকভাবে সবকিছু চালিয়ে দেখা হবে। এদিকে এমটিসিএল বলছে, পুনরায় চালুর এই পর্যায়ে মেট্রো রেলের মিরপুর 10 ও কাজীপাড়া স্টেশন বন্ধ থাকবে, যা সংস্কার করে পুনরায় চালু করা হবে। বিস্তারিত আজহার লিমনের প্রতিবেদনে। আবার যানজট ফিরেছে মিরপুরে। মেট্রো সুবিধায় জীবন যেমন সহজ হয়েছিল মানুষের, মেট্রো চলাচল বন্ধ থাকায় আবারও ফিরেছে সেই ভোগান্তি। আমি এখন আসলাম থেকে গুলিস্তান থেকে আসতে প্রায় 2.5 ঘন্টা লাগলো। মিরপুর 1 থেকে 10 নম্বর আসতে হাইস্ট 10 থেকে 15 মিনিট লাগে জাম থাকলেও, আমরা এখানে 40 মিনিট লাগে আসলাম। মিরপুর আর উত্তরার বাসিন্দারা বেশি ভোগান্তির শিকার হচ্ছে এই মেট্রো রেলটা বন্ধ থাকার জন্য। এই দিয়াবাড়ি থেকে মতিঝিল পুরো মেট্রো লাইনটি ঘিরে এরকম স্থবিরতা দেখা যাচ্ছে। মূলত ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে বহুদিন ধরেই বন্ধ আছে এই মেট্রো রেল। মেট্রো কর্তৃপক্ষ বলছে, এই সাম্প্রতিক সময়ে মেট্রো রেল, বিশেষ করে মেট্রো রেলের মিরপুর 10 এবং কাজীপাড়া স্টেশন ক্ষতিগ্রস্ত হয়েছে। কিন্তু মানুষের প্রশ্ন, বাকি স্টেশনগুলো ঘিরে মেট্রো চলাচলে সমস্যা কি? মেট্রো রেল তো অনেক গুরুত্বপূর্ণ, এটা কেন চালু করা হইতেছে না বুঝতেছি না। না, এই দুইটার জন্য সবগুলো বন্ধ করে দেওয়া উচিত না, এই দুইটা কার্যক্রম ওরা করুক। প্রথমে তো অর্ধেক করেই চালু হয়েছিল, তো ওভাবেই একটা দুইটা করে স্টেশন অন হলেই সবার জন্য ভালো হয়, সবাই এটাই চায়। যেগুলো হলো ক্ষতিগ্রস্ত হয় নাই কিন্তু বন্ধ করে দিচ্ছে, আমরা চাই যে সেগুলো যাতে খুলে ফেলে, যাতে মানুষ আবার আগের মতো চলাচল করতে পারে, আসা যাওয়া যায়। যে তত্ত্বাবধায়ক সরকার আছে, উনি এই ব্যাপারে বিবেচনা করে অবশ্যই যত দ্রুত সম্ভব জনগণের জন্য এই মেট্রো রেলটা খুলে দেবে। বন্ধ থাকার প্রায় 25 দিন পর মেট্রো চালু করার ব্যাপারে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড ডিএমটিসিএল। পুনরায় মেট্রো চালু করতে প্রয়োজনীয় কারিগরি পরীক্ষা নিরীক্ষা শুরু করেছেন তারা। সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে জানিয়েছেন, তাদের লক্ষ্য 1 সপ্তাহের আগেই জনসাধারণের জন্য পুনরায় মেট্রো রেল খুলে দেওয়া। বলতে পারি যে 17 তারিখ থেকেই মেট্রো রেল চালু হচ্ছে। তাহলে আমরা এর আগে করে ফেলবো, এটা তো আমরা ট্রায়াল দিচ্ছি, তো এদিকে এর আগে তো আগে করে ফেলবো। আমাদের মূলত সবগুলো কাজ ফাংশন রাখতে হবে, চলমান কাজ, কোনো কাজ বন্ধ না। এ ব্যাপারে যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন, মানুষের জীবন সহজ করতে নেওয়া এসব প্রকল্প যেন নিরবচ্ছিন্নভাবে সেবা দিতে পারে, সেটি কর্তৃপক্ষকে নিশ্চিত করতে হবে। মেট্রো রেলের 2টা স্টেশনে তলার আগুনে কিছু জায়গায় ডেফিনেটলি ঝুঁকি তৈরি হওয়ার সম্ভাবনা হয়েছে। আগের থেকে অ্যাডভান্স বলে দেয় 1 বছর সময় লাগবে। এই ধরনের নৈতিকতা বিবর্জিত এবং নিজের সেলফ এম্পাওয়ার্ড, আমি আমার প্রজেক্ট, আমি কেন ডিপেন্ডেন্ট হব,
তাহলে আমার হোম গ্রোন হিউম্যান রিসোর্স কেন ডেভেলপমেন্টের এই প্রজেক্টটা এখানে থাকলো না? এই উন্নয়নগুলি ওই লাভজনিত কারণেই হয়েছে, পার্সোনাল ইনসেন্টিভ পাওয়ার জন্য হয়েছে। এখানে কিন্তু অনেক নজরদারিটা দিতে হবে। পুনরায় চালু করার লক্ষ্যে শিগগিরই ট্রায়াল শুরু হবে বলে জানিয়েছে মেট্রো কর্তৃপক্ষ। আজহার লিমন, এখন, ঢাকা। এদিকে আজ থেকে শুরু হয়েছে যাত্রীবাহী ট্রেন চলাচল। এরই মধ্যে যাত্রী পরিবহন নির্বিঘ্ন করতে নিরাপত্তা জোরদার করা সহ যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। এ নিয়ে আরও জানাতে ময়মনসিংহ থেকে যুক্ত হয়েছেন সহকর্মী ইমতিয়াজ আহমেদ, আর গাজীপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইফতেখার রায়হান। তবে প্রথমে চলে যাব ইমতিয়াজের কাছে। ইমতিয়াজ, একটু জানাবেন যে বেশ কিছুদিন যাবত তো বন্ধ ছিল সমস্ত কার্যক্রম, তো যাত্রীর চাপ কেমন দেখতে পাচ্ছেন, আর শিডিউল অনুযায়ী এখন পর্যন্ত ট্রেন ছাড়ছে কিনা, কি দেখছেন সেখানে? অনেক, আপনি জানেন যে বেশ অনেকদিন ধরেই কিন্তু ট্রেন চলাচল বন্ধ ছিল, তবে আজকে থেকে ময়মনসিংহ রেল স্টেশন, সারা দেশের মতো ময়মনসিংহ রেল স্টেশন থেকেও কিন্তু যথাসময়ে দুটি ট্রেন ছেড়ে গেছে। একটি জারিয়া লোকাল আর একটি মোহনগঞ্জ লোকাল। এই দুটি ট্রেন কিন্তু সকাল 6টার মধ্যে ছেড়ে গেছে। এবং গতকালকে কিন্তু আসলে লোকাল ট্রেন, মেল ট্রেন যে ছাড়ার যে সকল প্রস্তুতি সেটি কিন্তু স্টেশন কর্তৃপক্ষ কিন্তু সম্পন্ন করেছে। আমরা দেখতে পাচ্ছি যে যাত্রীরা অপেক্ষা করছেন। দেওয়ানগঞ্জ কমিউটার ট্রেন আসবে 7:30টার দিকে এবং যেটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে, এবং ঢাকার জন্য যাওয়ার জন্য কিন্তু যাত্রীরা অপেক্ষা করছেন। ইতিমধ্যেই কাউন্টারগুলোতে আমরা যাত্রীদের চাপ দেখতে পাচ্ছি। তবে অন্যান্য দিনের তুলনায় যেহেতু আজকে থেকে ট্রেন চলাচল শুরু হয়েছে, একটু যাত্রীর সংখ্যা আমরা সকালের দিকে আমরা কম দেখতে পেরেছি। তবে টিকিট কাউন্টারে কিন্তু ক্রমান্বয়ে আস্তে আস্তে ভিড় কিন্তু আমরা বাড়তে দেখছি। এবং যাত্রীরা যেটা বলছেন যে অনেকদিন পর ট্রেন যেহেতু চলাচল করছে, সুতরাং একটা স্বস্তি কিন্তু সাধারণ যাত্রীদের মনে কিন্তু ফিরে এসেছে। এবং তারা যেটা বলছেন যে যেহেতু ট্রেন একটা নিরাপদ এবং খুব কম খরচে যাতায়াত করা যায় অল্প সময়ের মধ্যে, যার কারণে কিন্তু এই সুবিধাটা আবার চালু হওয়ার ফলে কিন্তু তারা যাত্রী সেবাটা কিন্তু আবার পুনরায় পাবেন বলে তারা জানাচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি যে কাউন্টারগুলোতে কিন্তু ইতিমধ্যেই লাইন লেগে গেছে যে টিকিট কাটার জন্য। সেখানে আপনার বিভিন্ন যে ট্রেনগুলো ছেড়ে যাবে, বিশেষ করে তারা ট্রেন কর্তৃপক্ষ আমাদেরকে যেটা জানিয়েছেন যে আন্তনগর এক্সপ্রেসগুলো 15 তারিখের পর থেকে কিন্তু সেগুলো যাতায়াত শুরু করবে। এবং আজকে বিকাল 5টার পর থেকে আন্তনগর এক্সপ্রেসের যে টিকিটগুলো রয়েছে সেই টিকিটগুলো কিন্তু বিক্রি শুরু হবে বলে আমাদেরকে যারা রেলওয়ে কর্তৃপক্ষ রয়েছেন তারা আমাদেরকে জানিয়েছেন। এবং সেই সাথে আরেকটা বিষয় বলতে চাই, সেটি হলো যে এই এখন পর্যন্ত কিন্তু কোনো মালবাহী ট্রেন কিন্তু ময়মনসিংহ রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে যায়নি। সব মিলিয়ে বলা যাচ্ছে যে যাত্রী চাপ কিন্তু ক্রমান্বয়ে বাড়ছে এবং এখন পর্যন্ত দুটি ট্রেন কিন্তু ছেড়ে গেছে। সব মিলিয়ে এই ছিল ময়মনসিংহ রেলওয়ে স্টেশন থেকে সর্বশেষ পরিস্থিতি আমার কাছে। অনেক। এবার আমরা চলে যাব গাজীপুরে, সেখানে আছেন সহকর্মী ইফতেখার। যেমনটা জানছিলাম, ইমতিয়াজ জানাচ্ছিলেন ময়মনসিংহ থেকে যে সেখানে যাত্রীর চাপ কিছুটা কম এখন পর্যন্ত। তো আপনি গাজীপুরে সরজমিনে কেমনটা দেখতে পাচ্ছেন, আর অফিসগামী যে যাত্রীরা আছেন তাদের স্বস্তি ফিরেছে কিনা, কতগুলো ট্রেন চলছে এখন পর্যন্ত গাজীপুর দিয়ে, কি তথ্য আছে আপনার কাছে? অনেক ঠিকই বলেছেন। আসলে দীর্ঘদিন পরে কিন্তু বন্ধ থাকার পর আজকে থেকে যে ট্রেন চলাচল শুরু হয়েছে। তবে আজকে আমরা যেটি তথ্য পেয়েছি, 10টি ট্রেন চলাচল করবে ঢাকা থেকে বিভিন্ন গন্তব্যে, এবং এগুলো হচ্ছে শুধুমাত্র মেল, কমিউটার এবং যে লোকাল ট্রেনগুলো সেগুলো। এবং আমরা সকালে এখানে এই গাজীপুরে যে রেল স্টেশন রয়েছে সেখানে এসে খোঁজ খবর নিয়েছি। এখন পর্যন্ত 3টি ট্রেন বিভিন্ন গন্তব্যে ছেড়ে গেছে ঢাকা থেকে। তবে এখন পর্যন্ত ঢাকার কোনো ট্রেন এখন পর্যন্ত কিন্তু এই গাজীপুর হয়ে প্রবেশ করেনি। সকাল 5:30টার দিকে কিন্তু যে ঢাকা থেকে ছেড়ে আসে দেওয়ানগঞ্জ যে কমিউটার ট্রেনটি, সেটি নেত্রকোনার উদ্দেশ্যে ছেড়ে যায় এবং আহ আহ 5টা 45 মিনিটে বলাকা কমিউটার দুঃখিত তুরাগ কমিউটার ট্রেনটি যদিপুরের উদ্দেশ্যে আসে, এবং সেটি কিন্তু গাজীপুর থেকে কিন্তু আবার কিন্তু যাত্রী নিয়ে 7টা 5 মিনিটে ছেড়ে যাওয়ার কথা। তবে এখন পর্যন্ত কিন্তু আমরা কিন্তু কোনো এই রেল স্টেশন গুলোতে কিন্তু দেখতে পেয়েছি যে যাত্রীদের যে চাপ সেটি কিন্তু একেবারেই কম। রেল স্টেশনে অল্প কিছু মানুষ কিন্তু আসলে ঘোরাফেরা করছে যারা বিভিন্ন গন্তব্যে যাবেন। তবে যেহেতু অনেকদিন পরে আজকে থেকে ট্রেন চলাচল শুরু হয়েছে, তাই হয়তোবা এই কারণে অনেকেই হয়তোবা বিষয়টি জানতে পারেননি, কিংবা হয়তোবা ধীরে ধীরে সেটি কিন্তু যাত্রীদের যে চাপ সেটি কিন্তু
বাড়তে পারে। আমরা রেলওয়ে যারা কর্মরত রয়েছেন রেল স্টেশনে তাদের সাথে কথা বলছেন, তারা বলছেন যে মূলত আজকে লোকাল কমিউটার এবং যে মেল যে ট্রেনগুলো রয়েছে সেই ট্রেনগুলো চলাচল করবে, যে কারণে যাত্রী চাপ কিছুটা কম থাকবে। তবে কাল থেকে বৃহস্পতিবার থেকে পুরোদমে কিন্তু আসলে সব রুটেই কিন্তু আন্তনগর এক্সপ্রেস ট্রেনগুলো কিন্তু চলাচল করবে, তখন আরো যে যাত্রী চাপ সেটি কিন্তু বাড়বে। এবং একটি বিষয় জানিয়ে রাখি যে গাজীপুর থেকে কিন্তু অনেক মানুষ ঢাকায় তাদের যে অফিস আদালতগুলোতে এই ট্রেনে করে যাতায়াত করেন, তাদের কিন্তু বেশ কয়েকদিন ধরে এই ট্রেন চলাচল বন্ধ থাকার কারণে একটি দুর্ভোগ পোহাতে হয়েছিল। তবে এখন এই ট্রেন চলাচল শুরু হওয়ার খবরে কিছুটা স্বস্তি এসেছে এবং তারা বলছেন যে মূলত রাস্তায় যানজট এড়িয়ে যাওয়ার জন্য সবচেয়ে সহজ যে বাহনটি সেটি হচ্ছে ট্রেন, যে কারণে গাজীপুরের অধিকাংশ অফিসগামী যাত্রীরা কিন্তু এই ট্রেন রেলপথে চলাচল করে। তো এই ছিল আমার কাছে অনেক গাজীপুর থেকে রেল চলাচলের এখন পর্যন্ত সবশেষ তথ্য। আজ থেকে চালু হচ্ছে যাত্রীবাহী ট্রেন চলাচল, যদিও যাত্রী কিছুটা কম, এমনটাই জানাচ্ছিলেন সহকর্মীরা ময়মনসিংহ ও গাজীপুর থেকে। চট্টগ্রাম বন্দর থেকে পণ্য ডেলিভারি পরিস্থিতির উন্নতি হলেও এখনও কন্টেইনার জট কাটেনি। সেই সঙ্গে বহির্নোঙরে বেড়েছে ক্রেনহীন জাহাজের জট। কন্টেইনার রাখার জায়গা কমে যাওয়ায় পণ্য খালাসও কমেছে। এতে বেড়েছে জাহাজের অবস্থান কাল এবং বহির্নোঙর জট। তবে রেলপথে কন্টেইনার পরিবহন শুরু এবং পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতিতে দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হবে বলেই প্রত্যাশা করছেন কর্তৃপক্ষ। আর বিস্তারিত জানাচ্ছেন হাজিরা শিলি। প্রতিদিন চট্টগ্রাম বন্দরে জাহাজ থেকে গড়ে 7 থেকে 8,000 টুয়েস কন্টেনার নামলেও সে পরিমাণে ডেলিভারি হয়নি। সাম্প্রতিক ছাত্র আন্দোলনে ইন্টারনেট সেবা বিঘ্নিত হওয়া, পরিবহন সংকট ও রাজনৈতিক প্রেক্ষাপটে নিরাপত্তার অভাবে বন্দর থেকে পণ্য ডেলিভারি ব্যাহত হয়। রেলপথেও কন্টেনার পরিবহন বন্ধ থাকায় জমে যায় আইসিডিগামী কন্টেইনার। গত 2 থেকে 3 দিনের ডেলিভারি বাড়লেও আগে জমে থাকা কন্টেইনারের সঙ্গে প্রতিদিন আরও 8,000 কন্টেইনার নামছে। তাই জট কাটতে কিছুটা সময় লাগবে বলে মনে করছেন বন্দর ব্যবহারকারীরা। জাহাজ থেকে আসার মাল আনলোডিংও কম হয়েছে, ওই হিসাবে জাহাজও কয়েকটা রয়ে গেছে, আবার কন্টেনারও কিছু বেড়ে গেছে। তবে গত 3-4 দিন রেগুলার যেভাবে যাচ্ছে, তো আমরা আশা করি যে এই সপ্তাহে এই 3-4 দিন রেগুলার বেসিস গেলে আবারও সহনীয় পর্যায়ে চলে আসবে বলে আমরা আশা করি। এদিকে বন্দরে কন্টেনার জটের কারণে জাহাজ থেকে পণ্য খালাসও কমেছে। ফলে আগে যেখানে 2 দিনের মধ্যে আমদানি পণ্য খালাস শেষে রফতানি পণ্য নিয়ে জাহাজ যাত্রা করতে পারত, এখন সেখানে 4 দিন লাগছে। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছেন শিপিং এজেন্ট ও আমদানিকারকরা। রফতানি পণ্য শিপমেন্টও দেরি হচ্ছে। সেই সঙ্গে বেড়েছে বহির্নোঙরে জাহাজ জট। মেইন সমস্যা যেটা দাঁড়িয়েছে সেটা হচ্ছে ইম্পোর্টাররা তারা সাহস করে আগাতে পারে নাই কন্টেনার ডেলিভারি নিতে, যার কারণে ইয়ার্ডে একটা বড় ধরনের একটা কনজেশন তৈরি হয়েছে। এই যে আমরা ডাবল টাইম বাড়তে থাকতেছি, সেটা কিন্তু পিছনের জাহাজে যে লাইন সেটাও কিন্তু অনেক লম্বা হয়ে যাচ্ছে এই কারণে। তো এখন যেহেতু পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাচ্ছে, আস্তে আস্তে ইম্পোর্ট ডেলিভারিটাও কন্টিনিউয়াসলি আপনার বৃদ্ধি পাচ্ছে। আমরা আশা করছি যে খুব দ্রুত এই সমস্যাটা মিটিগেট হবে, কমে আসবে। পণ্য ডেলিভারি কম হওয়ায় বন্দরে জাহাজ ও কন্টেনার জট তৈরি হয়েছে স্বীকার করে দ্রুত পরিস্থিতির উন্নতি হবে বলে প্রত্যাশা বন্দর কর্তৃপক্ষের। যেহেতু ভিতরের কার্যক্রম একটু স্লো, সেই হিসাবে কন্টেনার ওয়েটিং জাহাজ একটু বৃদ্ধি পেয়েছে। তবে কন্টেনার ডেলিভারি যদি ফুল সুইং শুরু হয়, বাইরের অবস্থা যদি ভালো হয়, তাহলে এটা 5-7 দিনের মধ্যে আবার নর্মাল অবস্থায় চলে আসবে। বর্তমানে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে 50টি জাহাজে পণ্য খালাসের অপেক্ষায় আছে। এর মধ্যে জেটিতে ভেড়ার অপেক্ষায় আছে 21টি কন্টেইনার জাহাজ। আর ক্রেনহীন একটি জাহাজকে জেটিতে ভিড়তে 4 থেকে সর্বোচ্চ 6 দিন অপেক্ষায় থাকতে হচ্ছে। গত 24 ঘন্টায় বন্দর থেকে 3,500 টুয়েস কন্টেনার ডেলিভারি হলেও এখনও জমে আছে প্রায় 44,000 টুয়েস কন্টেইনার। হাজিরা শিউলি, এখন চট্টগ্রাম। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে দেশ ছাড়েন শেখ হাসিনা। টানা 36 দিনের আন্দোলনে রাজপথে স্বৈরাচার বিরোধী স্লোগান যেমন হয়েছে, তেমনি হয়েছে দেয়াল লেখন। দেয়া হয়েছে সাম্প্রদায়িক সম্প্রীতি ও নতুন দিনের বার্তা। এ বিষয়ে আরও জানাচ্ছেন জাওয়াদ মাহমুদ। শহরের দেয়ালে দৃষ্টি দিতেই চোখে পড়ছে রং তুলির খেলা। চলছে গ্রাফিতি সহ বিভিন্ন শিল্পকর্ম আঁকার কাজ। পূর্বের লেখা ঢেকে যাচ্ছে ছবি আর নতুন নতুন শব্দে।
দেয়া হচ্ছে সাম্প্রদায়িক সম্প্রীতি ও নতুন বাংলাদেশ গড়ার বার্তা। যেগুলো দেয়ালে লেখা হয়েছিল এগুলো থাকাই ছিল, বাট আমরা চাই না যে পরবর্তীতে যারা আসবে তারা এসে আর কি এরকম এটা একটা সরকারের নামে ব্যাড কমেন্ট এগুলো না দেখাই কারণ আমরা এখানে সরকারের নাম অনেকই খারাপ কিছু লেখা ছিল, সরকার খুন করছে, আমাদের ছাত্রদের অনেকদেরই খুন করা হয়েছে, এগুলো অনেক কিছু লেখা ছিল এখানে। তো এগুলো আন্দোলন শেষ, সরকার শেষ, তো এগুলো চলে যাক, এগুলো আর এখনই করার দরকার নেই। কটূক্তিকর কথাবার্তা অনেক স্টুডেন্ট লিখছে বা অনেক জনগণ লিখছে, ওইগুলো তো আর রাখার মতো না। আমি মনে করি আমার দিক থেকে কোনো কিছুই রাখার দরকার নেই, কারণ যেটা চলে গেছে সেটা একেবারেই মুছে দেওয়া দরকার, নতুন করে আবার বাংলাদেশ গড়া দরকার। আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যেটা আসবে সেটাকে আমাদের দেখতে পারে এবং আমাদের যে প্রোটেস্টটা যে হয়ে গিয়েছে গত 2 সপ্তাহ আগে, সেই সম্পর্কে যেমন আমরা আমাদের দেখাতে পারি। ওটা সংরক্ষণ প্রয়োজন, এটা শেষ, ওই পর্বটা শেষ। তবে ওই ভাষাটাই একে আবার নতুন করে ক্যানভাসে ফুটিয়ে তুলছে আর কি। এটা তখন তো ক্যানভাস ছিল না। শহর বিস্তৃত এই দেয়াল চিত্র নিয়ে কেউ বা আঁকছেন প্রশ্নবোধক চিহ্ন। আমরা স্বাধীন করছি, এই স্বৈরাচার সরকারের বিরুদ্ধে আমরা আন্দোলন করছি, লেখাটা দরকার, সবার স্মৃতিতে থাকতো। পরবর্তী একটা সরকার আসলেও তারা বুঝতো যে না, ছাত্ররা আন্দোলন করতে পারে। স্টেপ ডাউন হাসিনা, কিলার হাসিনা, এরকম কিছু মানে ফেমাস হ্যাশট্যাগুলো যেগুলো ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়াতে আমাদের মাধ্যমে, ওগুলা কয়েকটা স্মৃতি হিসাবে থেকে গেলে ভালো হইতো। এই স্লোগানগুলো দিয়েই কিন্তু মানুষজন ইউনাইটেড হয়েছে এবং এই স্লোগানগুলো কিন্তু এই আন্দোলনটাকে একটা দিকে লিড করছে আর কি। তো আমরা দেখতে পাচ্ছি যখন আন্দোলনটা শেষ হয়ে গেছে, তো তখন আসলে বিভিন্ন পক্ষ তারা আসলে তাদের মানে ইয়াগুলো দখলে নিতে যাচ্ছে আর কি। অনেকে দেখা যাচ্ছে যে তারা তাদের আইডিয়াগুলো পুশ করতেছে। আমাদের আন্দোলনের সফলতার দিকে নিয়ে যাওয়ার একটি অন্যতম মাধ্যম ছিল দেওয়াল লেখন। নতুন একটা স্বাধীনতা উত্তর যুগে আসছি, সেখানেও যেন দেখা যাচ্ছে এরকম যে একজনের কথার উপর আরেকজনের কথা, একজনের দেওয়াল লেখনির উপর আরেকজনের দেওয়াল লেখনি চালিয়ে দেওয়া, এটি আসলে খুবই দুঃখজনক। মত প্রকাশের স্বাধীনতার পাশাপাশি অভ্যুত্থানকালীন দেয়াল লিখনগুলো সংরক্ষণ করার কথা বলছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই সমন্বয়ক। শুধু বিশ্ববিদ্যালয় এলাকা না, পুরো বাংলাদেশেই এই পরিকল্পিতভাবে এই ছাত্রদের ব্যবহার করে এই জিনিসগুলো করা হচ্ছে এবং আপনারা দেখেন যে সব কিছু নির্দিষ্ট জায়গাগুলো সব মুছে দেওয়া হচ্ছে, মুছে দেওয়া হচ্ছে, কিছু অ্যাস্থেটিক ছবি টবি ব্যবহার করা হচ্ছে, কিন্তু এগুলা কোনোভাবে বিপ্লবের মানে যে সময়ের যে সাক্ষী, এগুলা কোনোভাবে বিপ্লবের সাক্ষীকে বহন করে না। তো আমরা ছাত্র সমাজকে বলতে চাই যে এই বিপ্লবের যে চেতনা, বিপ্লবের যে স্মৃতি, এগুলো আপনারা সংরক্ষণ করুন। শুধু দেয়াল চিত্রই নয়, বৃক্ষরোপণ ও নগর পরিচ্ছন্নতার কাজ করে নতুন দেশ গড়ার প্রত্যয় তরুণ প্রজন্মের। গণ অভ্যুত্থানের সময় যে দেয়াল লেখনগুলো ছিল, সেগুলো এখন পরিবর্তিত হচ্ছে পেন্টিংয়ের বিভিন্ন মাধ্যমে। পুরো শহর জুড়ে চলছে পরিবর্তনের এই কার্যক্রম। ফলে স্বৈরশাসনের স্মৃতিচিহ্ন মুছে ফেলার প্রশ্ন যেমন উঠেছে, তেমনি পুরনো দিনগুলোকে মনে না রাখার কথা বলছেন অনেকে। জাওয়াদ মাহমুদ, এখন, ঢাকা। পরিচ্ছন্ন পরিপাটি সবুজ নগর রাজশাহী জুড়ে ক্ষতচিহ্ন। সে ক্ষত সারাতে এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে স্মরণে রাখতে নগর জুড়ে চলছে গ্রাফিতির আঁকিবুকি। নগরের বিভিন্ন প্রান্তে গ্রাফিতি আঁকতে নেমেছেন 300-র বেশি আঁকিয়ে। সার্কিট হাউস রোডের দীর্ঘ দেয়াল জুড়ে আঁকা হয়েছে নতুন বাংলাদেশের গল্প। রায়হানুল ইসলামের ক্যামেরায় রাকিবুল হাসানের প্রতিবেদনে দেখবেন বাকিটা। স্বপ্নের বুননে দেয়াল ছুঁয়ে চলে তুলির আঁচড়। লাল সবুজের চেনা রং রূপ নেয় নতুন আদলে, ফুটে ওঠে স্বাধীনতার গল্প। সবুজ জুড়ে সংখ্যার এক, আনমনেই যেন এক করে মানচিত্রের পাহাড়, সমতল, নদী ও সমুদ্র তটের উত্তল এক দাবিকে। তরুণ যুবারা দেয়ালে ফুটে তোলেন বৈষম্যহীন নতুন বাংলাদেশের গল্প। গেল 5 আগস্টের পর কেউ কাঁধে তুলে নিয়েছেন সড়কে শৃঙ্খলা ফেরানোর দায়িত্ব, কেউ ব্যস্ত রাষ্ট্রের লুট হওয়া মালামাল উদ্ধারে। নানা কাজের ফাঁকে তাদেরই কেউ বৈষম্য বিরোধী আন্দোলনের স্মৃতিচিত্র আঁকছেন নগরীর বিভিন্ন মোড়ের দেয়ালে। যদি আমরা এই গ্রাফিটির কাজগুলো করি, দেখতে আরও সুন্দর লাগবে বলে আমরা একটা টিম করে কাজগুলো করছি। আমাদের মেইন থিমটা হচ্ছে এখানে আন্দোলনের শুরু থেকে যেই প্রোটেস্টগুলো হয়েছে সেগুলো এক একটা ওয়ালে ফুটিয়ে তোলা। সবুজ সুন্দর পরিপাটি নগরে
নিপীড়নের কুৎসিত ক্ষত ঢেকে দেয়ালে এঁকে দিচ্ছেন উন্নয়ন, ন্যায় আর সাম্যের ছবি। সেখানে ফুটে উঠছে শেকল ভাঙা ফিনিক্সের গল্প, আন্দোলনের নানা স্লোগান আর তরুণদের সংগ্রামের বিভিন্ন সময়ের রূপ। আমরা সবাই এখানে একত্রিত হয়েছি যে আমাদের এই যে আত্মত্যাগ, এই আত্মত্যাগটা সবার সামনে তুলে ধরার জন্য, মনে রাখার জন্য স্মৃতিতে। আমরা যে গ্রাফিতিটা এখানে করেছি, এখানে মেইনলি আমরা দেখতে পাচ্ছি যে দুটো হাত আছে, যেটা আমাদের বাংলাদেশের সাধারণ জনতাকে প্রকাশ করছে। আর এখানে যে হ্যান্ডক্রাফটটা হাতে দেখানো হয়েছে, এটা তাদের এতদিন যে আবদ্ধতা বা তাদেরকে যে এতদিন আটকে রাখা হয়েছে তার প্রতীক, যে শিকলটা তারা অলরেডি ভেঙে ফেলেছে। আমাদের এই কয়দিনের যে 15-20 দিন এবং বলা চলে 1 মাস যাবত আমাদের যে কষ্টটা, ওটা আমরা ফুটিয়ে তোলার চেষ্টা করেছি এই গ্রাফিতির মাধ্যমে। প্রায় আধা কিলোমিটার জুড়ে দেয়ালে আঁকা এই গ্রাফিতি রাজশাহীতেও প্রথমবার। তাতে আঁকতে বসা এসব হাতের 2-1টি বাদে সকলেই অপেশাদার। তাই তাদের দাবির কথা ছবির মধ্য দিয়ে ফুটিয়ে তুলতে সহযোগিতায় উৎসাহ দিতে দেখা যায় পেশাদার চিত্রশিল্পীদের। সবকিছু আর কি A to Z তারা তুলে ধরছে, আর এটাও একটা ফর্ম অফ মানে প্রতিবাদ বলতে পারেন। চিত্রকর্ম তো অনেক শক্তিশালী একটা ভাষা, এটা বোঝার জন্য কাউকে নির্দিষ্ট কোনো ভাষা বুঝতে হবে এমন না। একটা চিত্রকর্ম দেখে একটা ছোট থেকে শুরু করে বয়স্ক যে কেউ এইটা খুব সহজে বুঝে ফেলতে পারবে। অবশ্যই অ্যাপ্রিসিয়েট করি, এটা অনেক পাওয়ারফুল আর্ট, অনেক সব সময় পাওয়ারফুল একটা ভাষা। দাবির কথাগুলো সবাইকে জানানো হচ্ছে এবং যেই সিচুয়েশনটা আমরা পার করেছি সেটা কেউ যেন ভুলে না যায়, তার সাথে আমাদের নগরের সৌন্দর্য বাড়ছে অবশ্যই। ছবির মাধ্যমে জুলাইকে স্মরণ রাখতে কোনো সহযোগিতা ছাড়াই এই উদ্যোগ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমন্বয়কদের। তবে সহযোগিতা পেলে শহর জুড়ে আরও কাজের আশা প্রকাশ করেন তারা। নেক্সট একটা বড়, এর থেকেও যাতে বড় করা যায় সেগুলো নিয়ে আমরা একটা প্ল্যান করছি। এগুলো আমরা সবগুলোই কিন্তু আমরা নিজস্ব উদ্যোগে করছি। অবশ্যই সামনে আরও ভালো যদি কোনো স্পন্সর বা ভালো কোনো সহায়তা পাই, ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো রাজশাহীর সম্পূর্ণ জায়গায় বা সব জায়গায় এই কাজগুলো করার। রাজশাহী নগর জুড়ে এমন অর্ধশতাধিক স্থানে গ্রাফিতি অঙ্কনে অংশ নেন চারুকলা, আর্ট কলেজ, বিশ্ববিদ্যালয়, রাজশাহী কলেজ সহ শতাধিক প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। রাকিবুল হাসান, এখন রাজশাহী। এখন সকালে নিচ্ছে একটা বিরতি, ফিরছি একটু পরেই, সাথে থাকুন। বিরতির পর ফিরে এলাম, আপনারা দেখছেন এখন সকাল। হাওরে হালকা ও মিহি বুননের চায়না দুয়ারি জালের ব্যবহার বেড়েছে। এতে আশঙ্কাজনক হারে ধরা পড়ছে পোনা মাছ ও ডিমওয়ালা মাছ। কয়েক বছর আগেও বালিকলা মৎস্য আড়তে প্রতিদিন 2 থেকে 3 কোটি টাকার মাছ বিক্রি হলেও এখন সেটা নেমে এসেছে মাত্র কোটি টাকায়। ব্যবসায়ীরা বলছেন এই জালের ব্যবহার চললে হাওরে মাছের সংকট আরও দেখা দেবে, আর নিয়ন্ত্রণে লোকবল কম থাকার অজুহাত দেখাচ্ছে মৎস্য অধিদপ্তর। মশিউর কায়েস জানাচ্ছেন বাকিটা। নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে কৃষি বিষয়ে পড়াশোনা করেছেন অন্তর ভূঁইয়া। প্রান্তিক কৃষকদের উৎপাদিত পণ্য দেশব্যাপী ছড়িয়ে দিতে চান তিনি, তাই গড়ে তুলেছেন একটি অনলাইন প্ল্যাটফর্ম। হাওরের মিঠা পানির তাজা মাছ সংগ্রহ করতে নিয়মিতই আসেন কিশোরগঞ্জের বালিখলা মাছের আড়তে, কিন্তু ইদানিং বাজারের অবস্থা দেখে নিরাশ তিনি। বোয়াল, বাঘায়ের, বাইম, বেলে এসব মাছ এখন বাজারে নেই বললেই চলে। বিক্রেতারা বসে থাকেন ছোট ছোট পোনা মাছ নিয়ে, অথচ পোনা মাছ ধরা নিষিদ্ধ রয়েছে। হাওরের যে মাছগুলা, এই মাছগুলো একটা সিজন পর্যন্ত ধরা অফ থাকবে এবং কঠোরভাবে এটা দিক নির্দেশনা বা এটা দেখভাল করতে হবে। কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার বালিখলা বাজারে ভোর থেকে আসতে শুরু করে ছোট বড় মাছ। বর্ষার শুরুতেই পোনা মাছের সংখ্যা বাড়ে এই বাজারে। চায়না দুয়ারি জালে আটকা পড়া মাছের ভেতর বোয়াল মাছের পোনার সংখ্যাই বেশি। স্থানীয়রা বলছেন, চায়না দুয়ারি জাল ব্যবহারের কারণে হাওরে পোনা মাছ ও ডিমওয়ালা মাছ ধ্বংস হয়ে যাচ্ছে। এদিকে ব্যবসায়ীরা বলছেন, আগে এ বাজারে প্রতিদিন 2 থেকে 3 কোটি টাকার মাছ বিক্রি হলেও এখন তার পরিমাণ 1 কোটিতে নেমে এসেছে। তাই এই জাল ব্যবহার বন্ধ করতে প্রশাসনকে আরো কঠোর হবার দাবি তাদের। এই গাড়ের মাছ যে সুস্বাদু, বুঝছেন, কোনো
বাংলাদেশের মাছের সাথে কোনো এই গাড়ির সাথে তুলনা হতে পারে না। এই জায়গায় আমরা অনেক কষ্ট করে আসি, মাছ নিয়ে যাই, বিক্রি করি, বেচা কিনার চাহিদাও ভালো। রিঙ্গেল যেটা যা মাছের সব মাছই নষ্ট হয়ে যায়, মানে ছোট থেকে নিয়ে বড় মাছ পর্যন্ত ধরা হয়। জালরা যদি 1-2 মাস যদি বন্ধ রাখতো, যেমন যে সারা মাছ মারে আর মাছ বেচে শেষ করে দিল। বেশিরভাগ জেলেরাই কারেন্ট জাল ও রিং জালে মাছ ধরছেন। নির্বিচারে ছোট পোনা মাছ নিধন ঠেকাতে পারলে সারা বছরই মাছ পাওয়া যাবে বলছেন ব্যবসায়ী ও জেলেরা। জেলেদেরকে এই চায়না জালের বিরুদ্ধে প্রশাসন মনে করেন হ্যাঁ পদক্ষেপ নিলে ওই হাওরের মিঠা পানির মাছ রক্ষা হবে। আমরা যে মাছ দেখছি আগে, আজকে 2-3 বছর ধরে এই জালটা আসাতে মানে আমাদের মাছ একটা বিরক্তির পথে। এসব জাল ধ্বংস করার পাশাপাশি জেলেদের পোনা মাছ ও ডিমওয়ালা মাছ না ধরতে সচেতন করা হচ্ছে, কিন্তু মৎস্য বিভাগের লোকবল কম থাকায় প্রান্তিক জায়গাগুলোতে অভিযান চালানো কষ্টকর বলে জানান মৎস্য কর্মকর্তা। আমরা চেষ্টা করতেছি যে হাওরে অধ্যুষিত যে উপজেলাগুলো আছে ওখানে ম্যাক্সিমাম উপজেলায় 2 জন জনবল আমার 6 জনের ভিতরে, তো সীমিত জনবল নিয়ে কিন্তু চেষ্টা অব্যাহত আছে এই ধরনের কার্যক্রম যাতে পরিচালিত না হয়, সেই জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি। মাছের ডিম পাড়ার সময়ে হাওরে 15 থেকে 20 দিন মাছ ধরা বন্ধ করা গেলে মাছের উৎপাদন বাড়বে আশা মাছ ব্যবসায়ীদের। হাওরের মিঠা পানির মাছের কদর দেশ জুড়ে, তবে অন্যান্য বছরের তুলনায় এবছর বালিখলা মৎস্য আড়তে মাছের আমদানি তুলনামূলক কিছুটা কম। দেরিতে পানি আসা, পাশাপাশি নির্বিচারে ধরা হচ্ছে পোনা মাছ, ফলে কমে গেছে আমদানি। মৎস্য অধিদপ্তরের সঠিক নজরদারির মাধ্যমে এই হাওরের মিঠা পানির মাছ এনে দিতে পারে এই অঞ্চলের অর্থনীতির ব্যাপক পরিবর্তন মনে করছেন সংশ্লিষ্টরা। মশিউর কায়েস, এখন কিশোরগঞ্জ। এদিকে ভরা মৌসুম হলেও বঙ্গোপসাগরে কাঙ্ক্ষিত ইলিশের দেখা পাচ্ছেন না জেলেরা। এতে বাজারে ইলিশের সরবরাহ কমায় দামও বেশ চড়া। এ নিয়ে আরও জানাতে কলাপাড়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জসিম পারভেজ। জসিম, ভরা মৌসুমেও কেন ইলিশ ধরা পড়ছে না, কি বলছেন জেলেরা কারণ? আর দেখতে পাচ্ছি যে আপনার চারপাশে বেশ বড় বড় ইলিশ, তো ইলিশের দাম কি বেড়েছে কিনা বড় আকারের মাছের, কি তথ্য আছে আপনার কাছে, কি দেখছেন সেখানে? অনেক, আপনি জানেন যে 65 দিনের সামুদ্রিক নিষেধাজ্ঞা শেষে বঙ্গোপসাগরে অতি উৎসাহ নিয়েই উপকূলীয় অঞ্চলের হাজারো জেলে বঙ্গোপসাগরে মাছ শিকারে গিয়েছিলেন, কিন্তু টানা 2 দফা বঙ্গোপসাগর অমাবস্যা এবং পূর্ণিমা এই 2 জোতে সাগর উত্তাল হয়ে ওঠে। সেই উত্তাল বঙ্গোপসাগর থেকে নিরাপদ আশ্রয়ের জন্য জেলেরা সবাই আলিপুর মহিপুর মৎস্য অবতরণ কেন্দ্রের যে শিববাড়িয়া পোতাশ্রয়ে রয়েছে সে পোতাশ্রয়ে আশ্রয় রয়েছে। এছাড়াও যে উপকূলীয় অঞ্চলের যে সকল অন্যান্য যে নিরাপদ আশ্রয় রয়েছে, খাল, সোতা খাল, এইসব জায়গায় তারা নিরাপদ আশ্রয়ে ছিলেন। কিন্তু যখনই সাগর কিছুটা শান্ত হয় তখনই বঙ্গোপসাগরে মাছ শিকারে গিয়ে তারা কাঙ্ক্ষিত রূপালী ইলিশের দেখা না মেলায় সরবরাহ অনেকটাই কম রয়েছে, এমনটি নিশ্চিত করেছে জেলে মৎস্য ব্যবসায়ী সহ এ সেক্টরের সকল মানুষ। আপনাকে আরও জানিয়ে রাখি যে বঙ্গোপসাগরে যে সকল মাছ এখন ধরা দিচ্ছে সে সকল মাছের দাম চড়া রয়েছে। 1 কেজি থেকে 1200 গ্রাম ওজনের যে ইলিশ তা আজ আলিপুর মহিপুর মৎস্য অবতরণ কেন্দ্রে বেচা বিক্রি হচ্ছে 60 থেকে 65 হাজার টাকা মন দরে। এছাড়া 700 থেকে 900 গ্রাম যে ওজনের ইলিশ তা বিক্রি হচ্ছে 50 থেকে 53 হাজার টাকা দরে। এছাড়া 400 থেকে 600 গ্রাম ওজনের যে ইলিশ তা বিক্রি হচ্ছে 45 থেকে 48 হাজার টাকা মন দরে। এছাড়া যে ছোট আকারের ইলিশ তা বেচা বিক্রি হচ্ছে 28 হাজার টাকা মন দরে। এছাড়া যে সামুদ্রিক যে পোয়া মাছ রয়েছে সে সকল পোয়া মাছ বিক্রি হচ্ছে 15 থেকে 16 হাজার টাকা মন দরে। কালো রঙের যে রূপচাঁদা ইলিশ, রূপচাঁদা মাছ সেগুলো বিক্রি হচ্ছে 12 হাজার টাকা মন দরে, এবং সাদা রূপচাঁদা মাছ বিক্রি হচ্ছে 20 থেকে 25 হাজার টাকা মন দরে। তো এখানকার জেলেরা বলছে যে 2-1 দিনে মাছের দেখা মিলে মাছের সরবরাহ বাড়বে এবং দাম কিছুটা কমবে। এই ছিল আমার কাছে সবশেষ। অনেক
ভরা মৌসুমেও বঙ্গোপসাগরে মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ, বেড়েছে ইলিশ মাছের দামও। এ বিষয়ে জানাতে কলাপাড়া থেকে যুক্ত ছিলেন সহকর্মী জসিম পারভেজ। এখন সকালে নিচ্ছে একটা বিরতি, ফিরছি একটু পরেই, সাথেই থাকুন। বিরতির পর ফিরে এলাম, আপনারা দেখছেন এখন সকাল। কোটা সংস্কার আন্দোলন ঘিরে সংঘর্ষে নরসিংদীতে নিহত 9 জনের পরিবারে এখনও চলছে শোকের মাতম। স্বজনদের নিয়ে সাজানো সব স্বপ্ন পরিণত হয়েছে বিষাদে। শোকে বিহ্বল পরিবারগুলো যেন হারিয়ে ফেলেছে ঘুরে দাঁড়ানোর শেষ সাহসটুকু। রাকিবুল ইসলামের প্রতিবেদনে ছবি তুলেছেন কাউসার আহমেদ। ফুটবল খেলা শেষে বাড়ি ফিরে মায়ের সঙ্গে কাঁঠাল খাওয়ার কথা ছিল আমজাদের। সন্তান না ফেরার দেশে চলে গেলেও দেলোয়ারা বেগম আছেন অপেক্ষায়। 19 জুলাই ঢাকা সিলেট মহাসড়কের ইটাখোলা মোড়ে শিক্ষার্থীদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষের সময় নিহত হন সরকারি শহীদ আসাদ কলেজের অনার্স 3য় বর্ষের শিক্ষার্থী আমজাদ। মানে আশা ভরসায় আসিল অফিসার হইব, ও আনে অফিসার হইল না, ইঞ্জিনিয়ার হইল না, ও আনে আমার সংসারীর বরণ বলসের লোক নাই। আমার আর একটা ছেলে আছে শুধু প্রতিবন্ধী। স্থানীয়রা অন্তত 15 জন নিহতের দাবি করলেও সরকারি হিসেবে 18 থেকে 22 জুলাইয়ের মধ্যে নরসিংদীর জেলখানার মোড়, মাধবদী ও ইটাখলা সহ জেলার বিভিন্ন স্থানে সংঘর্ষে 9 জন নিহত হয়েছে, আর আহতের সংখ্যা 500-র বেশি। আমজাদের মতো অন্য পরিবারগুলো সুখে বিহবল। আমার ভাই খুব ভালো পড়াশোনা করত, তার মনের মাঝে খুব স্বপ্ন ছিল আমাদের ফ্যামিলি নিয়ে। ও তো মনে করতো যে ও একাই বড় হয়ে আমাদেরকে সবার স্বপ্ন পূরণ করবো, এরকম একটা আশা ছিল। ছেলে মেয়ে বাপ মার আশা ভরসা। আজকে বাপ মা অচল অবস্থায়, শরীর স্বাস্থ্য ভালো না। সম্প্রতি ঘটে যাওয়া এসব ঘটনা তদন্ত করে বিচার দাবি জানালেও ক্যামেরার সামনে কথা বলতে চান না বেশিরভাগ জনপ্রতিনিধি। অন্যায়ভাবে এইভাবে নিরস্ত্র তরুণদের এইভাবে কখনোই খুন করতে দেখা যায় না আর কি। ফলে এটা পৃথিবীর ইতিহাসে একটা কালো অধ্যায় হয়ে থাকবে আর কি, কালো, যদি এটার বিচার না হয়। স্বাস্থ্য বিভাগ জানায় সংঘর্ষের সময় হাসপাতালে যাওয়াদের বেশিরভাগই ছিল গুলিবিদ্ধ, আর ক্ষতিগ্রস্তদের তালিকা করে সহায়তার আশ্বাস দেন জেলা প্রশাসক। আউটডোরে এবং ইমার্জেন্সিতে আমরা সার্ভিস চালু রাখি এবং এখানে 515 জন আমাদের এখানে সার্ভিস নেন। তবে এর মধ্যে আমাদের টোটাল হচ্ছে 9 জন আমাদের মৃত আসেন। যারা এখানে এরকম হতাহত ব্যক্তি আছে তাদের চূড়ান্ত নাম, ঠিকানা, ডিটেলস সবকিছু নিয়ে সরকারকে অবগত করার জন্য আমরা সে লক্ষ্যে কাজ করছি। পাওয়ার হওয়ার সাথে সাথে আমরা সেটা সরকারের কাছে পৌঁছে দিব। আমরা আশা করছি যে সরকারের পক্ষ থেকে সে বিষয়ে পরবর্তী একটি নির্দেশনা আসবেন এবং সরকার তাদের পাশে দাঁড়াবে। দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি স্বজনহারা পরিবারের। বাবা কত কষ্ট করছি বাবা। রাকিবুল ইসলাম, এখন নরসিংদী। ক্রেতা বিক্রেতার উপস্থিতিতে জমে উঠেছে ঝালকাঠির পেয়ারার হাট। এবছর জেলার 562 হেক্টর জমিতে পেয়ারার আবাদ হয়েছে, যা থেকে উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 6,750 টন। কৃষি বিভাগ বলছে চলতি মৌসুমে 12 কোটি টাকার পেয়ারা বিক্রি হবে। আলামিন তালুকদারের তথ্য ও ছবিতে দেখবেন বাকিটা। ঝালকাঠি সদর উপজেলার ভীমরুলি, শতদশকাঠি, ডুমুরিয়া, জগদীশপুর সহ 36টি গ্রামের বিশাল এলাকা জুড়ে রয়েছে পেয়ারা বাগান। মৌসুম শুরু হয়, কৃষকরা ব্যস্ত হয়ে পড়েছেন কাঁচা পাকা পেয়ারা বাজারজাত করার কাজে। এখানকার পেয়ারা বাজারজাত করার প্রধান মাধ্যম নৌপথ। প্রতিদিন সকাল থেকে দুপুর পর্যন্ত ভীমরুলির খালে বসে ভাসমান পেয়ারার হাট। ছোট ছোট নৌকায় চাষিরা বাগান থেকে পেয়ারা নিয়ে আসে এই হাটে। পাইকাররা পেয়ারা কিনে ট্রলার ও ট্রাকে করে নিয়ে যান বিভিন্ন হাট বাজারে।
উন্নত যোগাযোগ ব্যবস্থায় এখানকার পেয়ারা যাচ্ছে সারা দেশে। বর্তমানে প্রতিমন পেয়ারা বিক্রি হচ্ছে 550 থেকে 600 টাকায়, আর খুচরা বাজারে প্রতি কেজি পেয়ারা বিক্রি হচ্ছে 40 থেকে 50 টাকা দরে। কৃষকরা বলছেন প্রশিক্ষণের মাধ্যমে জেলি তৈরির কারখানা গড়ে তোলা গেলে বেশি লাভবান হবেন তারা, যাতে আরো সমৃদ্ধ হবে গ্রামীণ অর্থনীতির চাকা। পেয়ারা দিয়েই আমাদের সব সংসার চলে, লেখাপড়া সব চলাফেরি সবকিছু এই পেয়ারা দিয়ে চলে। খুচরা পাইকার আছে, ওরা নিয়ে ঝালকাঠি, বরিশালে বিভিন্ন জায়গায় বিক্রি করে। আর আমার বেশিরভাগ পেয়ারা আপনার চিটাগাং আর ফেনীতে যায়। রৌদ্রের কারণে ফল অনেক ঝরে গেছে, তারপরে আপনার পেয়ারা আমরা যে এখন যে দামটা পাওয়ার দরকার সেই দামটা পাচ্ছি না। দাম একটু ভালো থাকলেও কিন্তু ফলনের কমের তো আর কিছু আসে না। তো আর দ্বিতীয়ত যদি যে ফলনটাও হচ্ছে, যদি আমাদের এ জায়গায় একটা পেয়ারার জেলির কারখানা হতো তাহলে আমাদের অনেক উপকার হতো। জেলার 5000-এর বেশি পরিবার পেয়ারা চাষের সাথে জড়িত। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে এবছর ফলন কিছুটা কম হলেও ভালো দাম পাওয়ায় অন্যান্য বছরের তুলনায় লাভবান হবেন কৃষক। পূর্ণমণ্ডলী, লতা, স্বরূপকাঠি এই জাতগুলারই কিন্তু আবাদ সবচেয়ে বেশি হয়ে থাকে এবং অন্যান্য বছরের তুলনায় পেয়ারার যে দামও তুলনামূলকভাবে ভালো এবং পেয়ারা চাষ করে কৃষকরা কিন্তু এই অন্যান্য বছরের তুলনায় এবছর কিন্তু লাভবান হওয়ার সম্ভাবনা বেশি দেখা যাচ্ছে। চলতি বছর ঝালকাঠিতে 562 হেক্টরের বাগান থেকে 6750 মেট্রিক টন পেয়ারা উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি বিভাগ, যা থেকে আয় হবে 12 কোটি টাকা। এখন ঝালকাঠি। এখন সকালে নিচ্ছি আরেকটা বিরতি, ফিরছি একটু পরেই, সাথেই থাকুন। বিরতির পর ফিরে এলাম আবারও। আপনারা দেখছেন এখন সকাল। গেল 1 মাস ধরে বাংলাদেশে চলমান অস্থিরতা স্বাভাবিক হতে শুরু করলেও ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকার নিম্ন আয়ের মানুষের দুর্ভোগ যেন এখনও কমেনি। ব্যবসা বাণিজ্য সচল না হওয়ায় অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন বহু ব্যবসায়ী। আর অন্তর্বর্তীকালীন সরকার পরিস্থিতি নিয়ন্ত্রণের উদ্যোগ নিতে শুরু করলেও স্বাভাবিক হয়নি যাত্রীদের চলাচল। দ্রুত পরিস্থিতি স্বাভাবিকের আশা সীমান্তবর্তীদের। কমল দত্তের তথ্য ও ছবিতে দেখবেন বাকিটা। পার্শ্ববর্তী দেশ ভারতের সাথে 4096 কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে বাংলাদেশের। বিশ্বের 5ম দীর্ঘতম এই সীমান্তর সাথে ওতপ্রোতভাবে জড়িত সীমান্তবর্তী এলাকার মানুষের জীবন ও জীবিকা। গেল জুলাই থেকে বাংলাদেশে চলমান রাজনৈতিক অস্থিরতার কারণে ভাটা পড়েছে দুই দেশের ব্যবসা বাণিজ্য সহ পণ্য আমদানি রপ্তানিতে। সীমিত রয়েছে যাত্রী চলাচলও। কেবল মেডিকেল ভিসায় আসা যাওয়া করতে পারছেন বাংলাদেশি যাত্রীরা। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে নিরাপত্তা জোরদার করা হয়েছে পশ্চিমবঙ্গের বিভিন্ন সীমান্তে। উদ্ভূত পরিস্থিতিতে থমকে আছে ভারতের স্থলবন্দরগুলো। ভারতীয় কাস্টমসের আধিকারিকরা বলছেন বিদেশি পর্যটকদের আসা যাওয়া কমে যাওয়ায় ভ্রমণ কর আদায় লক্ষণীয় হারে কমেছে। ट्रैवलर लोग यहाँ आता था तो यहाँ का जो इकोनॉमिक था वह थोड़ा डेवलप ही होता था, इससे उनका सेल बढ़ता था। यहाँ के जो फॉरेन मनी था वो थोड़ा आ रहा था ट्रैवलर के जरिए, तो अभी हमारे यहाँ तो वो नहीं आ रहा है। बांग्लादेश के बारे में मैसेज है कि वहाँ का जो कानून है वो सख्त होना चाहिए, सबों के लिए एकदम एक समान लागू होना चाहिए। এদিকে দুর্বিষহ এক পরিস্থিতির মধ্য দিয়ে দিন পার করছেন ভারতের গেদে সীমান্তের 1/2 ভ্যান চালক। আগে যেখানে যাত্রী আনা নেয়া করে প্রতিদিন 500 রুপি রোজগার করতেন, এখন সেটি কমে দাঁড়িয়েছে 150 রুপিতে। ঠান্ডা হোক, আমাদের 2 পয়সা ইনকাম হোক, প্যাসেঞ্জার আসুক। আমাদের জানি রোজগারটা হয়, আমাদের রোজগার খুবই কম। এদিকে যেসব রোগী চিকিৎসার জন্য ভারতে গিয়েছিলেন, ফেরার সময় কিছুটা উদ্বেগ দেখা গেছে তাদের মধ্যে। বিশেষ করে ভাঙচুর বা অগ্নিসংযোগের মতো ঘটনাগুলো যেন না ঘটে সেদিকে খেয়াল রাখতে অন্তর্বর্তীকালীন সরকারের দৃষ্টি আকর্ষণ করেন তারা। প্রধানমন্ত্রী যখন বিদেশ পালিয়ে গেছে, বাইরের দেশে পালিয়ে গেছে, সে তো অর্থনৈতিক অবশ্যই খারাপ হয়ে যাবে। টুরিস্ট ভিসা এখনো ঢুকতে দিচ্ছে না। আচ্ছা, শুধু মেডিকেল ভিসার লোকজন আছেন, যারা আটকে পড়ে গেছে ওরা হয়তো আসছে। এছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো গুজব নিয়ে যাত্রীদের অনেকেই উদ্বেগ জানান। তারা বলেন মিথ্যা ও বানোয়াট তথ্যের অপপ্রচারের কারণে সহিংসতা বাড়ার আশঙ্কা তৈরি হচ্ছে। ও অনেকটা মিথ্যা, অনেকটা সত্য, সব জায়গায় হামলা হচ্ছে না, কিছু জায়গায় হতেই পারে স্বাভাবিক। যেখানে রাজনৈতিক দাঙ্গা মানে আগে থেকে হয়তো সমস্যা করে রেখেছে, তাদের তো সমস্যা হবে। এত কিছুর পরও বাংলাদেশ ভারত সীমান্ত পরিস্থিতি কবে স্বাভাবিক হবে তা নিয়েই ভাবছেন দুই দেশের সীমান্তবর্তী অঞ্চলের বাসিন্দারা। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় এতে সংহতি প্রকাশ করে রেমিটেন্স শাটডাউনে যুক্ত হন প্রবাসীরা। ফলাফলে দেখা গেল জুলাইয়ে 10 মাসের মধ্যে সর্বনিম্ন রেমিটেন্স আসে বাংলাদেশে। তবে আশার কথা হচ্ছে দেশ গঠনের জন্য অন্তর্বর্তী সরকারের হাতকে শক্তিশালী করতে বৈধ পথে রেমিটেন্স পাঠাতে আগ্রহী হচ্ছে মালয়েশিয়া প্রবাসীরা। বিস্তারিত জানাচ্ছেন শাহরিয়ার তারেক। চলতি বছরের জুনে 3 বছরের মধ্যে সর্বোচ্চ $254 কোটি 20 হাজার রেমিটেন্স পাঠানো হয় বাংলাদেশে। জুলাইয়ের শুরুতে এ ধারা অব্যাহত ছিল, তবে মাস শেষে জুনের তুলনায় রেমিটেন্স নেমে যায় প্রায় 25%। বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে জুলাইয়ে রেমিটেন্স পাঠানোর হার 10 মাসের মধ্যে সর্বনিম্ন। আগস্টের প্রথম 3 দিনে রেমিটেন্স যায় $9.5 কোটি। এর পরের 3 দিন স্থবির ছিল ব্যাংকিং কার্যক্রম। সরকার পতনের পর 10 আগস্ট পর্যন্ত 3 দিনে মোট রেমিটেন্স গেছে $38 কোটি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সংহতি প্রকাশ করে রেমিটেন্স প্রেরণ বন্ধ রাখেন প্রবাসীরা, যা পরিচিতি পায় রেমিটেন্স শাটডাউন হিসেবে। তবে শেখ হাসিনা সরকার পতনের পর দেশ গঠনে হাত বাড়িয়েছেন মালয়েশিয়ায় বসবাস করা প্রবাসী বাংলাদেশিরা। বর্তমানে আমি 2 বছর পর এখন আসছি টাকা ছাড়তে। এখন আমাদের সরকার চেঞ্জ হয়েছে, আলহামদুলিল্লাহ। আমরা এখন ঠিকভাবে টাকা পাঠাবো, ব্যাংকে আসবো, আর কোনোদিন বিকাশে যাবে না, হুন্ডিতে যাবে না টাকাটা যদি এভাবে পাঠাই, ব্যাংকের মাঝে পাঠাই, তাহলে আমার দেশের উন্নতি হবে, রেমিটেন্স গেলে দেশের উন্নতি হবে, কাজকর্ম করতে পারবো। বৈষম্যহীন বাংলাদেশ ও অর্থনীতির পুনর্গঠনে অন্তর্বর্তী সরকারের হাতকে শক্তিশালী করতে বৈধ পথে রেমিটেন্স প্রেরণে প্রচারণা চালাচ্ছেন প্রবাসীরা। আইনের সুশাসন, প্রবাসীদের হয়রানি বন্ধ, অভিবাসন ব্যয় কমানো ও প্রবাসে ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় ডক্টর ইউনূস প্রশাসনের প্রতি আহ্বান জানান তারা। এয়ারপোর্টে যে লাগেজ কাটা, এটা কাটা, ওটা কাটা, অনেক ধরনের ভোগান্তির পড়তে হতো। সেই ভোগান্তিগুলো আস্তে আস্তে অবিলম্বে যেন সব সমাধান হয়। আমরা প্রবাসী যারা আছি আমাদের দিক যেন দেখে দেশ যেটুকু ক্ষয়ক্ষতি হচ্ছে, আমরা রেমিটেন্স পাঠিয়ে ইনশাল্লাহ আবার ফিরে আনবো। সরকার পতনের পর কুয়ালালামপুরের বাংলাদেশি অধ্যুষিত রেমিটেন্স প্রতিষ্ঠানগুলোই দেখা যাচ্ছে প্রবাসীদের উপচে পড়া ভিড়। টাকা পাচার রোধে হুন্ডিতে অর্থ না পাঠানোর আহ্বান জানান সংশ্লিষ্টরা। রাজনৈতিক পট পরিবর্তনে বাংলাদেশে বইছে পরিবর্তনের হাওয়া, আর সে হাওয়ায় ভর করে বৈধ পথে রেমিটেন্স পাঠিয়ে বাংলাদেশের অর্থনীতিকে সমৃদ্ধ করার প্রত্যয় মালয়েশিয়া প্রবাসীদের। ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার হবে প্রবাসী বান্ধব, এমনটাই প্রত্যাশা তাদের। শাহরিয়ার তারেক, এখন মালয়েশিয়া। এবার খেলার প্রসঙ্গ। লিগে চ্যাম্পিয়ন হওয়ার জন্য বড় বাজেটের দল গড়ছে ঢাকা আবাহনী। তবে দেশি ফুটবলার চূড়ান্ত হলেও বিদেশিদের সঙ্গে কথাবার্তা চলমান। যদিও এরই মধ্যে ব্রাজিলিয়ান রাফায়েল অগাস্টোকে দলে ভিড়িয়েছে দলটি। আর এছাড়া ঐতিহ্যবাহী এই দলটির ম্যানেজার নজরুল ইসলাম বলছেন অভিজ্ঞ আর তারুণ্যের মিশেলে হবে এবারের স্কোয়াড। এসকে শাওনের প্রতিবেদনে দেখবেন বাকিটা। বাংলাদেশ প্রিমিয়ার লিগের সবচেয়ে সফল দল ঢাকা আবাহনী, অথচ গেল 5 মৌসুমে লিগ শিরোপা জিততে পারেনি ঐতিহ্যবাহী ক্লাবটি। শুধুমাত্র বিপিএলই নয়, ফেডারেশন কাপেও রেকর্ড টাইটেল আকাশী নীলদের। সেখানেও সবশেষ 2 মৌসুম ট্রফি জেতা হয়নি। স্বাধীনতা কাপেও একই অবস্থা। অর্থাৎ সময়টা যে তেমন ভালো কাটছে না ঢাকাই ফুটবলের বিখ্যাত ক্লাবটির। তবে আসছে মৌসুমে ঘুরে দাঁড়াতে চায় ঢাকা আবাহনী। টুর্নামেন্টগুলোতে শিরোপার কথা মাথায় রেখেই দল গোছাচ্ছে জায়ান্ট ক্লাবটি। আবারই সবসময় কিন্তু চ্যাম্পিয়ন হওয়ার জন্য দল করে। হয়তোবা খেলার মধ্যে আমরা চ্যাম্পিয়ন হইতে পারি না, কিন্তু আমাদের কিন্তু টার্গেট থাকে চ্যাম্পিয়নশিপ। তো আমরা সামনের মৌসুমকে সামনে রেখে যে টিমটা করেছি, ইনশাল্লাহ আশা করতেছি যে আমাদের সিজনের যে টুর্নামেন্টগুলো হবে এবং লিগ হবে প্রত্যেকটাতে ইনশাল্লাহ আমরা শিরোপার দাবি রাখি আর কি। এরই মধ্যে দেশি খেলোয়াড় চূড়ান্ত হয়ে গেছে। স্কোয়াডে অভিজ্ঞদের পাশাপাশি প্রাধান্য দেওয়া হয়েছে তরুণদেরও, আর বিদেশিদের সঙ্গে আলোচনা চলমান। তবে একজন ব্রাজিলিয়ানের সঙ্গে ইতোমধ্যে চুক্তি সেরেছে সর্বোচ্চ 6 বারের লিগ চ্যাম্পিয়নরা। দেশি প্লেয়ারের মধ্যে আমরা মোহামেডান থেকে 4 জন প্লেয়ার নিয়েছি। তার মধ্যে শাহরের ইমন, হাসান মুরাদ, কামরুল এবং জাফর ইকবাল। আর বসুন্ধরা কিংস থেকে ইয়াসিন আরাফাতকে নিয়েছি। শেখ রাসেল থেকে মিতুল মার্মা গোলকিপার এবং নিপু এবং শাহিন মিয়াকে নিয়েছি। আর জামাল বুই আমাদের সাথে আছেন। বিদেশি প্লেয়ার আমাদের রাফায়েল আগস্তো গত বছর আগের বছর আমাদের খেলেছে বেশ কয়েক মৌসুম, সে ক্যাপ্টেনও ছিল, সে আমাদের এখানে জয়েন করছে আবার।
ঘরোয়া লিগে চ্যাম্পিয়ন হওয়ার মতো দল গড়তে ক্লাবগুলোর কয়েক কোটি টাকা খরচ করতে হয়। সামনের মৌসুমের জন্য ঢাকা আবাহনীর বাজেটের আকার কেমন জানতে চাওয়া হয় ক্লাবের ম্যানেজারের কাছে। ভালো দল করতে হলে অবশ্যই ভালো বাজেট লাগে। ইনশাল্লাহ আমরা পরবর্তী মৌসুমের জন্য যে বাজেট করেছি আশা করছি এটা চ্যাম্পিয়ন টিমের বাজেট। চ্যাম্পিয়ন টিমে হইতে গেলে যেরকম বাজেট লাগে আমরা ওইরকম বাজেট নিয়ে টিম করছি। আগস্টের মাঝামাঝি পর্যন্ত চলবে এবারের মৌসুমের দলবদল। তবে চলতি মাসের শুরুতেই স্কোয়াড চূড়ান্ত করার পরিকল্পনা ঢাকা আবাহনীর। এসকে শাওন, এখন, ঢাকা। শেষ করছি এখন সকাল। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv। এছাড়া এখন টেলিভিশন ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekon এবং ইউটিউবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন youtube.com/c/ekontv।